আমি সুন্দর তোমার দাদাকে বিয়ে করে সংসার করছি, কেউ আমাকে কিছুই বলতে পারবে না। এই বাড়ির বাকিদের নিয়েও কেউ কিছুই বলতে পারবে না। এই তো রোহিণী এখানে দাঁড়িয়ে রয়েছে, যশের সঙ্গে ভালোবাসা হয়েছে, তারপর বিয়ে করে বউ হয়ে এ বাড়িতে এসছে। এবার এই সব কিছুর সঙ্গে তুমি এবার নিজের জীবনটাকে একটু মিলিয়ে দেখো তো জুন। আমি বুঝতে পারছি না তোমরাই বা ওর জীবন নিয়ে বারবার কথা তুলছো কেন? কাকামণি, এতক্ষণ ধরে যে তোমার মেয়ে আমাকে এতগুলো কথা বলে গেল, এত অপমান করলো, আমার শিক্ষা নিয়ে কথা তুললো, সেগুলো তুমি শুনতে পেলে না? যে কথাটাই বলুক, সেটা এই কথায় এসে পৌঁছয় না। দোষটা তো আমার মেয়ের। সব ব্যাপারে তো ওর কথা বলার কোনো দরকার নেই, তাই না? কেন কথা বলে সবসময়? জুন তো এবারের মেয়ে, ও কথা বলবে নাই বা কেন? মা, তাহলে একটা কাজ করো, এবার থেকে ঠিক করে দিও আমি ঠিক কোন কোন ব্যাপারে কথা বলবো আর কোন কোন ব্যাপারে কথা বলবোই না। আর আমিও ঠিক করে দেবো তোমরা আমার কোন কোন ব্যাপারে কথা বলবে আর কোন কোন ব্যাপারে কথা বলতে পারবে না। আমার নিয়ম অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে আমিও তোমাদের নিয়ম অনুযায়ী চলবো। কোনো কিছু নিয়ে আমি মাথা ঘামাতে যাব না। কিন্তু কি বলো, তোমার ছোট থেকে একটা বিবেকবোধ নিয়ে বড় হয়েছি তো, এই চোখের সামনে যখন দেখি একটা মেয়ের অসম্মান হচ্ছে, তখন সেটা বরদাস্ত করতে পারি না। একটা মেয়ে হিসেবে সেটা সহ্য করতে পারছি না বলেই আমি প্রতিবাদ করছি। আর এই যে মেয়ে, তোমাকে আমি প্রতিবাদী মেয়ে ভেবেছিলাম। তুমি যে এইভাবে সমর্পণ করে বসে থাকতে পারো, সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। শাবনাম, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে রুখে দাঁড়াতে হবে। তুমি যদি রুখে না দাঁড়াও শাবনাম, তাহলে তোমার কোনো দিন ভালো হবে না। এই বাড়ির সকলে মিলে তোমাকে পিষে রেখে দেবে, এমনকি যে তোমাকে বাড়িতে নিয়ে এসেছে সেও। বিয়ের জল গায়ে পড়তে না পড়তেই একদিনের মধ্যেই কিরকম বদলে গেছে সেটা তো দেখতেই পাচ্ছ। বাড়ির সকলে বদলে যাবে, আশপাশের সকলে বদলে যাবে, আর তুমি একই রকম থাকবে, সেটা তো হতে পারে না। সকলের বদলের সঙ্গে তোমাকেও তো নিজেকে বদলাতে হবে, না হলে এক্সিস্টেন্স রাখা যায় শবনম? যায় না। এনিওয়ে বাবা, আমি আসছি। শুধু শুধু অশান্তি, অকারণ অশান্তি। এই যে শবনমের বাবা জেলে আছে, তুমি তো খাবার টাবার পাঠাচ্ছ নাকি? কিন্তু দেখবে জেল থেকে বেরিয়ে এসে তোমার কেমন চোখ গরম করে, গায়েও যে হাতটা দেবে সে জানতেও আমার বাকি নেই। কি আর করবো বলো তো রঞ্জা আপা, যে কপাল নিয়ে এসেছি সে কপালটা কোথায় বিসর্জন দেবো বলো তো? ওই যে লোকে বলে না, সব কিছু পাল্টানো যায় কিন্তু কপাল পাল্টানো যায় না। আমার কপালও যে পাল্টাবে না সে আমি খুব ভালো জানি। আসলে কি জানো তো, খুব কষ্ট হয়। জেলে পচে মরছে লোকটা, দেখো আধ পেটা খেতে দিক আর যাই করুক, এত বছর তো খাইয়েছে, আজ নিজের কপাল দোষে জেলে পচে মরছে। তাই ভাবি যখন একটা দিন দেখাই করতে দেয়, একটু খাবার দিয়ে আসি। তাই বলে রাগ রোষ কিছু কমেনি তো? কমেছে কি? কথাই বলে না আমার সঙ্গে। জানো, আমার দেওয়া খাবারটা কিন্তু ঠিক খায়। সেই জন্যই তো বলছি, মানুষটা ভাঙবে তবু মচকাবে না। প্রত্যেকটা মানুষ জীবনে ঘা খেতে খেতে কিছু শিক্ষা লাভ করে, ওই মানুষ তাও নয়, শিখবে না কিছু। আমি তো জানি
ও যদি কোনোদিন সুযোগ পায় শবনমের ক্ষতিই করবে, শবনমের হয়ে কোনোদিন কথা বলবে না। তাই তো ভাবি রঞ্জা আপা, মেয়েটা শহরে গিয়ে কত কষ্ট করছে বলো তো। যশটারও বিয়ে হয়ে গেল, ও শুধু নিজের দিন কিনবে বলে কলকাতার মাটি আঁকড়ে পড়ে আছে, ওদের বাড়ি আঁকড়ে পড়ে আছে। আমি ওই মেয়ের মন বুঝতে পেরেছিলাম রঞ্জা আপা। ওর কি ওখানে থাকতে ভালো লাগছে বলো তো? চোখের সামনে ওরা দুজন ঘুরে বেড়াচ্ছে। আমিও তো একজন মেয়ে মানুষ, তার উপর ওর মা। আমি তো বুঝতে পারছি মেয়েটার ভেতরে কত কষ্ট হচ্ছে। যশ যদি শবনমকে বিয়ে করত, যত বাধাই আসুক না কেন আমি যেতাম গো, ঠিক যেতাম। কিন্তু যশ রোহিণীকে বিয়ে করেছে, সেই জন্যে যায়নি। হ্যাঁ, নেমন্তন্ন করতে এসেছিল ঠিকই, এমন নয় যে হঠাৎ করে জানতে পেরেছি। কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি ভাবতে পারিনি শবনমের মতো মেয়েকে চোখে দেখার পর পৃথিবীতে আর অন্য কোনো মেয়েকে বিয়ে করা যায়। আমি ভাবতে পারিনি। হয়তো বাড়ির চাপে করেছে, হয়তো রোহিণীর চাপে করেছে, কিন্তু ভাবি যশ যদি চাইতো তাহলে সব চাপকে অস্বীকার করতে পারতো না। ভালোবাসার জন্য কি এইটুকু করা যায় না ভাবি? পারতো না বলো ভাবি? নিজের মনের ইচ্ছে থেকে কি ওর চাপটাই বড় হলো? থাক না রঞ্জা আপা, আমার মেয়ের কপালে যা আছে তাই তো ঘটবে। আমারই তো মেয়ে বলো, ওর এত চাঁদ কপাল কোথা থেকে পাবে বলো তো? মাঝে মাঝে ভাবি জানো, এই বিয়েটা হয়নি বোধহয় ভালোই হয়েছে। তা না হলে তোকে আরো বড় লড়াইতে নামতে হতো বলো তো। ও বাড়ির কেউ ওকে বউ হিসেবে মেনে নিত? কেউ তো বউ হিসেবে মানতো না। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, রোজগার পাতি করুক, সবার বিপদে পাশে দাঁড়াক, মানুষের পাশে দাঁড়াক, সমাজের সেবায় লাগুক। তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি। ও ভাবি, এখন যখন বাড়িতে কেউ নেই আমি বসবো, বুঝলে তো? তোমার বাড়ি টাড়ি যা পরিষ্কার করার করবে করবে, করে আবার আমার সঙ্গে চলে আসবে। ওই যে থাকবে বলেছিলে না, থাকতে যেও না যেন। দুদিন থাকি না রঞ্জা আপা, কতদিন তোমাদের বাড়িতে পড়ে আছি বলো তো? আর তাছাড়া এখন তো লোকটার হুট করে চলে আসতে পারবে না, আর আমার গায়েও হাত তুলতে পারবে না। সেই জন্য বলছি না ভাবি, দেখো গ্রামে তো শত্রুর কোনো অভাব নেই, তাই বলছিলাম কটা দিন থেকে যাও না। তুমি আছো বলে তাও তোমার সঙ্গে কথা বলে আমার সময়টা কাটে। শবনম চলে যাওয়ার পর থেকে তো গ্রামের ছেলে মেয়েরাও তেমন ভাবে আসে না। আমার সময়টা কাটবে কি করে বলো তো তুমি? এত বড় একটা জীবন তুমি কিভাবে কাটিয়ে দিলে রঞ্জা আপা? কিন্তু এখনো তো জীবনের আরো অনেকগুলো দিন বাকি। আমি মাঝে মাঝে ভাবি জানো তো, একটা মানুষ তোমাকে যাওয়ার সময় বলে গেল সে আবার ফিরে আসবে, কই এলো না তো। আচ্ছা, কোথায় থাকে সেটাও কেউ জানে না। যদি চাইতো একবার তোমার খোঁজ নিতে পারতো না? থাক না ভাবি ওসব কথা, বাদ দাও। যা ভুলে গেছি তার জোর করে মনে করিও না। সত্যি ভুলে গেছো রঞ্জা আপা? ভোলা যায় বলো তো? জানো, কানাঘুষো শুনছিলাম ওদের বাড়িটা নাকি ভেঙে লোকজনরা 7 মহল্লা বাড়ি বানাচ্ছে। তাহলে কি বাড়িটা সত্যি সত্যি বেচে দিল? আচ্ছা, যাদের কাছে বেচেছে তাদের কাছে গেলে তো তুমি ওর সব খবর জানতে পারবে। আমি জানতে চাই না, আমার জানার কোনো প্রয়োজন নেই। কেন জানতে চাইবো বলো তো? এমন ভাবে বলছো কেন রঞ্জা আপা? তুমি তো জানো তাকে কত অপমান করে গা থেকে সবাই তাড়িয়ে দিয়েছিল। সেদিন তো তুমি তার হাত ধরে চলে যেতে পারোনি, তুমি তোমার কাকার হাত ধরে বাড়ি ফিরে এসেছিলে। আমি যদি সেদিন চলে যেতাম তাহলে জোড়া মৃতদেহ কবরে তুলতো ওরা। তুমি তো সবকিছু জানো ভাবি। ওকে বাঁচানোর জন্যই আমি পিছিয়ে এসেছিলাম, আমি চলে এসেছিলাম। ও যখন এই গায়ের পাট চুকিয়ে চলেই গেল, যে কোনো সূত্রে কোনোভাবে আমাকে একটা ফোন করতে পারলো না? ও ইচ্ছে করলে কি এখানকার নাম্বার জোগাড় করতে পারতো না বলো ভাবি?
যাক যাক, চলো এসো। আমি কিছু বুঝতেই পারলাম না, বিশ্বাস করো। দেখো, শাবনাম যেটা ভালো খায়, ও যেটা ভালোবেসে খাবে ভাত, আমি সেটাই তো যত্ন করে ওকে খেতে দিলাম। একটু কম পড়েছে ভাতটা, তার জন্য এত কিসের কথা বলো দেখি, এত কিসের কথা? আর তোমাকেও বলছি শাবনাম, এতগুলো মানুষ আমরা ব্রেকফাস্ট করলাম, তো কারোর খাওয়া নিয়ে কোনো কথা শুনতে হলো না। ঠিক তোমার কথাটা নিয়ে দেখলে কতগুলো কথা আমাকে শুনতে হলো, আমাদের শুনতে হলো। একটু চেষ্টা করো, একটু মেনটেন করো, যাতে এরকম ভাবে আমাদের কথা শুনতে না হয় সকাল সকাল। পরের বাড়িতে খেতে পাচ্ছি, এটাই তো অনেক। এর মধ্যে আবার বেশি কমের বার্গেন করা যায় নাকি? যা জুটছে সেটা খেয়েই তো উঠে যাওয়ার কথা। অভাব কি নিজের বাড়িতে ছিল না? আমি তো শুনেছি যে ওর বাড়িতে দুবেলা খাওয়াও জুটতো না, পেট ভরে খেতেও পেত না। অনেক দিন ওর অনাহারে কেটেছে। পরের বাড়িতে এসে যে 4 বেলা খাওয়ার আদায় করে নিতে হবে, তারও তো কোনো মানে নেই। কি হলো? তুমি ভাত নষ্ট করছো? আমার পেট ভরে গেছে আন্টি। খাওয়ার সময় এতগুলো কথা বললে ও বেচারা খাই বা কি করে? কথা শোনার মতন যদি কেউ কাজ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বাবা। ওর জন্য আমাদের বাড়িতে এত অশান্তি হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। ভাতটুকু নষ্ট করো না, কথা শোনো, ভাতটুকু নষ্ট করো না, খেয়ে নাও। ভাত নষ্ট করবো না রোহিণীদি। আসলে আমি বুঝতে পারিনি আমার পেটটা ভরে যাবে। আমি ভাতে জল দিয়ে রেখে দেবো, পরে খিদে পেলে নয় আমি এই ভাতটাই খাবো। দেখেছো তো, তুমি ভাতটাই খেতে চাইলে, তারপর যেটুকু ভাত নিলে সেটুকুও খেলে না। তুমি কিরকম whimsical বলো তো শাবনাম? সরি রোহিণীদি, আমি বুঝতে পারিনি গো যে আমার পেটটা ভরে যাবে। আসলে সবসময় তো খাবার খেয়ে পেট ভরে এই নয়, কথা শুনো পেট ভরে যায়। আমারও তাই হয়েছে জানো তো। চিন্তা করো না, আমি বললাম তো আমি ভাত নষ্ট করব না। আমার জন্য আর চাল নিও না, দুপুরবেলা আমার এতেই হয়ে যাবে। আর আমাদের মতো মেয়েদের তো না খেয়ে থাকাটা অভ্যেসের মধ্যেই পড়ে। এই অভ্যেস আমার আছে, না খেয়ে থাকাটা তো আমাদের অধিকার। তুম করে বড়লোক বাড়িতে এসেছি বলে তো এই অধিকারটা আমরা বিসর্জন দিতে পারি না। আমি আমার অধিকারের মধ্যেই থাকবো। না খেয়ে থাকাটা তো আমাদের অধিকার, আমাদের অধিকার। তুম করে বড়লোক বাড়িতে এসেছি বলে তো এই অধিকারটা আমরা বিসর্জন দিতে পারি না। আমি আমার অধিকারের মধ্যেই থাকবো। ভাবি, ওই দেখো একটা বড় গাড়ি আসছে। এ পাড়ায় গাড়ি ঢুকলেই মনে হয় আমাদের যশ আসছে বোধহয়। আর যশের সাথে সাথে আমাদের মেয়েটাও আসছে। এই ভাবনাই সার আমার। যশ কেন আসতে যাবে? যশের বিয়ে করা বউ রোহিণী,
রোহিণী হয়তো আসতে দেবে না যশকে। ও ভাবি, কার গাড়ি বলো তো? এত বড় গাড়ি এই পাড়ায় তো আগে কখনো দেখিনি। বড় গাড়ি করে আর কার বাড়িতে অতিথি আসবে বলো তো? এতদিন তো তোমাদের বাড়িতেই বড় গাড়ি করে অতিথি আসতো। না গো ভাবি, ওই যে বাড়ি বানাচ্ছে না একটা 7 মহলা, শুনেছি তো কলকাতার লোক, তাদেরই কেউ হবে হয়তো। বাড়ি তো প্রায় শেষের মুখে, শখ করে বাড়ি বানাচ্ছে তারা। গ্রামে জল হাওয়া, টাটকা শাকসবজি, পুকুরের মাছ এসব পাবে বলেই বোধহয় এখানে শখ করে থাকতে আসছে। ওদেরই কেউ একজন হবে। কেমন আছো? ভাবি, ভাবি চলো চলো, আমার কাজ আছে, চলো। ইকবাল ভাই, এতক্ষণ তোমার কথাই বলছিলাম। আমি বলিনি, আমি বলিনি, তুমি বলছিলে। আমি তোমাকে বারণ করেছিলাম। আমি বলেছিলাম যে এসব কথায় আমার কোনো আগ্রহ নেই। একটা প্রশ্ন করেছি আমি তোমায়। ভালো না থাকার তো কোনো কারণ নেই। আচ্ছা, ইকবাল ভাই, এতদিন পর এ পাড়ায় কি মনে করে? শুনলাম তোমাদের বাড়িটাও বেচে দিয়েছো। শৈশাবুত করার বাকি আছে বোধহয়, সেই জন্য এসেছে। তোমার যদি সময় থাকে তুমি কথা বলো ভাবি, আমি বাড়ি যাচ্ছি। দাঁড়াও। তুমি ধমকালেই আমি ফিরে যাব সেটা ভেবো না, কিংবা তোমার গায়ের লোকেরা চোখ দেখালে বা অস্ত্র দেখিয়ে আমাকে চুপ করাতে চাইলে আমি চুপ করে যাব সেটাও ভেবো না। সেই ইকবাল আমি আর নেই। বুঝতেই পারছি, এমন সাজ পোশাক, এত বড় গাড়ি, ভালোই আছো নিশ্চয়। তাই গায়ে এলে বউ বাচ্চা নিয়ে এলে না? বাচ্চা? বাচ্চা কোথায় পাবো যে নিয়ে আসবো? তুমি শাদি করেছো ইকবাল ভাই? তো যে আছে তাকে নিয়েই আসতে পারতে। বউকে নিয়েই আসতে পারতে। সেই সুযোগ থাকলে কি নিয়ে আসতাম না ভেবেছো? কেন? গাঁ বলে বোধহয় আসতে চাইলো না। তোমার বাড়ির লোকেরা কেমন আছে? অবান্তর প্রশ্ন করে কোনো লাভ নেই। তোমরা এতদিন পরে দেখা হলো, ঝগড়া করছো? ইকবাল ভাই, জানো তো আমাদের রঞ্জা আপা কিন্তু ঠিক আগের মতোই আছে। তার কোনো সংসার হয়নি, কেউ তাকে বিয়েও দেয়াতে পারেনি। তুমি বিয়ে করেছো, খুব ভালো করেছো। আসলে তুমি বোধহয় ভাবতেই পারোনি যে রঞ্জা আপা আজও পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে আছে। কেন বাজে কথা বলছো ভাবি? কে বলেছে আমি ওর জন্য অপেক্ষা করে আছি? কোনো মেয়ে বিয়ে না করা মানে কি কোনো ছেলের জন্য অপেক্ষা করে বসে থাকা?
আমার ইচ্ছে হয়নি, তাই আমি বিয়ে করিনি। রঞ্জা, রঞ্জা,